অপারেশন সিন্দুরের পর এবার চর্চায় রাশিয়ার 4টি প্রধান এয়ারবেসে ইউক্রেনের হামলা। জানা গিয়েছে সাম্প্রতিক অতীতে এটাই রাশিয়ার উপর সবচেয়ে বড় হামলা। জানা গিয়েছে ইউক্রেন শর্ট রেঞ্জ ড্রোন দিয়ে রাশিয়ার প্রায় 400 কিলোমিটার ভিতরে ঢুকে হামলা চালিয়েছে। প্রায় 40টির মতো রাশিয়ান ফাইটার জেট ধ্বংস হয়েছে। এই হামলায় ইউক্রেন কোনো দূরপাল্লার মিসাইল বা ড্রোন ব্যবহার করেনি, কারণ এই দূরপাল্লার এই হাতিয়ার ইউক্রেনের হাতে নেই। এই বড়সড় হামলার আগে প্রায় 1.5 বছর ধরে প্ল্যান করা হয়েছিল হামলা করার জন্য। এই হামলার সঙ্গে অনেক মিল রয়েছে অপারেশন সিন্দুরের, কারণ অপারেশন সিন্দুরেও পাকিস্তানের ভিতরে ঢুকে সে দেশের এয়ারবেসগুলিকেই টার্গেট করেছিল ভারত। তার আগে পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেমকে নষ্ট করে দেয় ভারত, আর সেই পথেই হেঁটেছে ইউক্রেন। রাশিয়ার আর্লি ওয়ার্নিং সিস্টেম নষ্ট করে দেওয়া হয়, তবে রাশিয়ার এয়ারবেসে ফাইটার জেটগুলি টরম্যাককে না রেখে কেন রানওয়েতে রাখা হয়েছিল তা কিন্তু অবশ্য জানা যায়নি। এই নিয়ে কি বলছেন কর্নেল দীপ্তাংশু চৌধুরী, শোনাবো আপনাদের। সামরিক বাহিনীর অধ্যায়ে একটা নতুন চ্যাপ্টার যোগ হলো, যেখানে ইউক্রেন তাদের শর্ট রেঞ্জ ড্রোন দিয়ে প্রায় রাশিয়ার 4000 থেকে 4500 কিলোমিটার ভেতরে কিরম করে হলো আমি এরপরে বলছি। 4টে মেজর এয়ারফিল্ড, স্ট্র্যাটেজিক এয়ারফিল্ড, তার সেই এয়ারফিল্ডে যেসব স্ট্র্যাটেজিক বম্বার বলুন, এয়ারলিফটার বলুন, ট্রান্সপোর্টার ছিল, প্রায় 40টা প্লেন, বিভিন্ন ধরনের প্লেনকে জ্বালিয়ে শেষ করে দিল। আমার মনে হয় এটা একটা এটা আমাদের যারা সামরিক বাহিনীর প্রাক্তন অথবা যারা সামরিক বাহিনীতে আছেন তাদের জন্য ইটস এ নিউ স্টাডি। কারণ ইট ইজ ওয়ান অফ দ্য আমি যেটা জানলাম, যেরকমভাবে আমাদের কাছে ইনফরমেশন আসছে, ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ডেয়ারিং অ্যাটাক অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট এফেক্টিভ মিলিটারি অপারেশনস। এটা থেকে অনেক নিশ্চিতভাবে শেখার আছে। আমরা অপারেশন সিঁদুর দেখলাম, সেখানেও কীরকমভাবে ড্রোন ইউজ হয়েছে, তবে এখানে অত অত্যাধুনিক ড্রোন ইউজ করেনি, কিন্তু যেভাবে ইউজ করা হয়েছে, যে পদ্ধতিতে ইউজ করা হয়েছে, এটা একবারে নতুন রকম। এটা একটা একরকম এই চ্যাপ্টারে আমরা এইভাবে কোনোদিন পড়িনি, এই স্ট্র্যাটেজি আমাদের কোনোদিন দেখিনি। সেইভাবে ইউক্রেন এটা ইউজ করেছে প্রায় 1.5 বছর এটার সম্বন্ধে প্ল্যানিং করেছে। এবং রাশিয়ার কোথায় রাশিয়ার মেনলি আমরা যেটা দেখেছি, বালাইয়া, ইয়াগলোভো, ওলেনিয়া আর নাভানো, এই 4টে এয়ারফিল্ড, বিশেষ করে বেলাইয়া এটা হচ্ছে প্রায় সাইবেরিয়ার কাছে, মানে সাইবেরিয়ার মধ্যে, ইস্টার্ন পার্ট অফ দ্য সাইবেরিয়া। আর্কটিক রাশিয়া একদম, ধরুন প্রত্যেকটা যেই 4টে এয়ারফিল্ড, এটা স্ট্র্যাটেজিক এয়ারফিল্ড, নিশ্চিতভাবে ইউক্রেন এবং রাশিয়ার বর্ডারের আশেপাশে না, এটা প্রায় 4000 থেকে 4500 কিলোমিটার রাশিয়ার মধ্যে। সেইখানে ইউক্রেন কিন্তু কোনো লং রেঞ্জ মিসাইল ওদের নেই, ওদের কোনো লং রেঞ্জ ইভেন ড্রোন নেই। ওরা প্রত্যেকে একটা নতুন পদ্ধতিতে ইউজ করেছে। কীভাবে ইউজ করেছে আমরা প্রত্যেকে জানি। প্রায় এই লড়াই 2022-এর ফেব্রুয়ারি থেকে একটা লম্বা লড়াই রাশিয়া ইউক্রেন চলছে। এর আগে প্রায় আরও আপনি যদি পেছনে চলে যান, 2014 থেকে এই ইউক্রেন রাশিয়ার শুরু, অ্যানেক্সেশন অফ ক্রিমিয়া, তারপর অনেক জল গড়িয়েছে এবং 2022-এ ফুল স্কেল একটা কনফ্লিক্ট বলতে পারেন, ওয়ার বলতে পারেন, বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন আমরা দেখছি। কিন্তু এই যে ইউক্রেন একটা ছোট্ট দেশ, রাশিয়ার মতন একটা দেশকে, ওয়ান্স আপন এ টাইম ইট ওয়াজ এ সুপার পাওয়ার, সেই দেশকে একদম নাস্তানুবোধ করে দিল। এটা একটা নতুন দেখার মতন। কীরকমভাবে করলো, আমাদের কাছে যতটা ইনফরমেশন আপাতত আসছে, যে একটা কন্টেনার গাড়ি, অনেকগুলো ট্রাক, তার মধ্যে কন্টেনার ছিল। প্রথমে এই ড্রোন যেগুলো ছিল, এই ড্রোনগুলোকে, দিস আর অল শর্ট রেঞ্জ ড্রোন, এই ড্রোনগুলো হচ্ছে এফপিভি ড্রোনস বলে, এফপিভি ড্রোনস। এগুলোকে কিছুভাবে স্মাগল করে রাশিয়ার প্রথমে ভেতরে নিয়ে যায়
এবং এগুলো যে কন্টেনারগুলো আছে কন্টেনারের ওপরে একবারে আপনারা কন্টেনার দেখেছেন যেখানে পণ্যবহী জাহাজে মাল পাঠানো হয়, সেই কন্টেনারের ওপরে একটা ফল সিলিং, যেমন আমাদের বাড়িতে একটা ফল সিলিং হয়, হোটেলের ফল সিলিং হয়, সেরকম কন্টেনারটা ফল সিলিং বানানো ছিল। এবং এই কোয়াডকপ্টার বলে, মানে 4টে পার ড্রোন, এখানে সারি সারি ড্রোন রাখা ছিল উইথ অ্যামিনিশন লোডেড। আমি এটা লম্বা প্ল্যানিং, কিন্তু আমি শর্টে বলছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে খোপটা ছিল ওপরে, যে ফল সিলিং করা ছিল, কন্টেনারের মধ্যে একটা আলাদা খোপ বানানো ছিল, সেই খোপের মধ্যে এই কোয়াডকপ্টার যে এফপিভি ড্রোন এগুলো রাখা ছিল উইথ মিউনিশনস। আর এগুলোকে কিন্তু গাইড যেগুলো করা হয়েছে, এই প্রত্যেকটা প্রথমে হলো কিরমভাবে, এই বিভিন্ন এই যে কন্টেনার লোডেড ট্রাক, এই 4টে যে আমি এয়ারফিল্ড বললাম, এয়ারফোর্স বেস বললাম, তার পাশে গিয়ে দাঁড়িয়ে গেল, খুব কাছে দাঁড়িয়ে গেল। এবং এটা রিমোট অপারেটেড, ওপরে যে কন্টেনারের যে লিড, এই লিডটা ওপরে খুলে গেল, এটা হচ্ছে রিমোট অপারেটেড। এখানে কেউ না কেউ ইউক্রেনিয়ান যারা গেছিল এটা লড়াই করতে, রাশিয়ার মধ্যে ছিল, তারা এটাকে কন্ট্রোল করছিল, একটা কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার ছিল, সেখানে ওটা খুলে গেল এবং এই ড্রোনগুলো ওখান থেকে উড়লো। এই ড্রোনগুলো কিন্তু কোনোটাই যেমন আমরা অপারেশন সিঁদুরে দেখেছিলাম জিপিএস এনেবেলড অথবা এগুলো স্যাটেলাইট এনেবেলড না, এগুলো প্রত্যেকটা ফাইবার অপটিক এনেবেলড, মানে এদের প্রত্যেকটা সঙ্গে একটা ফাইবার অপটিক ছিল, যার মাধ্যম দিয়ে এটা খুব শর্ট রেঞ্জ অবধি যেতে পারতো। ধরুন ম্যাক্সিমাম 15 থেকে 20 কিলোমিটার, এই তাই আমরা দেখেছি 15 থেকে 20 কিলোমিটার গিয়ে উইথ স্পেসিফিক এরিয়ায় ওদের যেহেতু ক্যামেরা ছিল প্রত্যেকটা, এবং যারা এটাকে কন্ট্রোল করছিল দেখতে পাচ্ছিল, এবং প্রত্যেকটা যে বিভিন্ন যে স্ট্র্যাটেজিক ওদের এয়ারক্রাফট ছিল, সেটা আপনি IL-76 বলতে পারেন, Tu-95 বলতে পারেন, Tu-22 বলতে পারেন, এবং ওদের যে আর্লি ওয়ার্নিং সিস্টেম A50 আর A50S, এই যে Tu-95S আর Tu-22, বিশেষ করে Tu-95S যে এয়ারক্রাফট, these are capable of carrying nuclear warheads, মানে এগুলোকে নিউক্লিয়ার মিসাইল লঞ্চ করার জন্য এই এয়ারক্রাফটগুলো রাখা হয়েছিল। এবং এই যে স্ট্র্যাটেজিক 4টে এয়ারফোর্স বেসে যে প্লেনগুলো ছিল, এটা সাধারণত কেউ জানতো না। সো আমাদের মনে হয় ভেতর থেকেও দেয়ার ইজ আ লিকেজ অফ ইনফরমেশন। আর সেই দিন যেদিন হয়েছে, মানে গতকাল 1 তারিখ, এটা কিন্তু বিভিন্ন জায়গায় প্লেনগুলোকে টারম্যাকের ওপর রাখা ছিল। জেনারেলি এগুলোকে লোকানো থাকে, সাইলসের মধ্যে থাকে, কেন ছিল উই কান্ট সে, বাট দিস ওয়ার অল লাইনড আপ অন দ্য টারম্যাক। ওই জন্য ইজি টার্গেট। এবং কোথায় গিয়ে এই এফপিভি ড্রোনগুলো মারলো, যেখানে ফিউল ট্যাঙ্ক ছিল, সেই ফিউল ট্যাঙ্কগুলোকে উঠতে গিয়ে কেউ কন্ট্রোল করছিল। দিস আর অল ফাইবার অপটিক। কারণ অন্য যদি থাকতো, জিপিএস কন্ট্রোল থাকতো অথবা স্যাটেলাইট কন্ট্রোল, এই প্রত্যেকটা এয়ারফোর্স বেসে দে হ্যাভ দেয়ার ইলেকট্রনিক ওয়ারফেয়ার, এটাকে জ্যাম করে দিত। তো যেমন আমরা জ্যাম করেছিলাম পাকিস্তানে, যেমন তুরস্কর বিভিন্ন যে ড্রোন উড়ে আসছিল, যে কামাকাজি ড্রোন, এগুলোকে আমরা বিফল করলাম, কিন্তু আলটিমেটলি এগুলো জিপিএস এনেবল ছিল না, তাই কোনো ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামিং এর ব্যাপার ছিল না। তো সামবডি ওয়াজ কন্ট্রোলিং ইট। এটা ফাইবার অপটিক ড্রোন, ফাইবার অপটিকের দ্বারা এটাকে কন্ট্রোল করছিল। এবং প্রত্যেকটা এয়ারক্রাফটে Tu-95S অথবা Tu-22, যেখানে এদের ফিউল ট্যাঙ্ক ছিল এই প্লেনে, সেই ফিউল ট্যাঙ্কে গিয়ে ব্লাস্ট করলো, অ্যান্ড দেয়ার ওয়াজ এ হিউজ ব্লাস্ট। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।